আপনার প্রপোজাল কি পাঠা দেবো পাইলট যাই হোক बाकी सब रह जाओ बाकी सब रह जाइए গাড়িটা ছিল যন্ত্রটা কোনখানে একটা নিয়ে না পরেরটা নাই আমরা টাইমটাতে স্কুল তো এসডিএম এর আর খয়েরপুরকে বাংলাদেশ এত দেরি করলা 12টা আমরা মাথা বাড়ি স্টার্ট করছি আপনি দ্বিতীয়বারের মতো নমিনেশন জমা দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি স্যার? দ্বিতীয়বারের মতো এখানে এই কেন্দ্রে নমিনেশন জমা দিয়েছি, কিন্তু নমিনেশন জমা দিয়েছি আমি আমার জীবনে প্রথম 1977-78 জানুয়ারিতে। এছাড়াও বনমালীপুরেও দুবার দিয়েছি, সেখানে জয়ীও হয়েছি। এখানে দেওয়াতে একটা জিনিস যে আমার যে কাজ কিছু কিছু বাকি আছে সেগুলোও আমি পূর্ণ করতে পারবো। ম্যাক্সিমাম কাজ আমার খয়েরপুরে উন্নয়নের যেগুলো করার প্রয়োজন ছিল সবই করতে পেরেছি। কিছু অনলাইনে আছে, পাইপলাইনে আছে, কিছু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো সেই দিক থেকে সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে এটাকে যুক্ত করতে পেরেছি এবং আগামী দিন, কারণ ত্রিপুরা রাজ্য আজকে একটা নতুন রেকর্ড করেছে, নারী শক্তির যে উত্থান এবং নারীদের বিরুদ্ধে অত্যাচার যে রিডিউস করা, কমে যাওয়া উল্লেখযোগ্যভাবে, এবং সেই সঙ্গে আজকে নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং পক্ষপাত দুষ্ট সমাজ ব্যবস্থা গড়ার জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে এখানে রাজনৈতিক ভেদাভেদ মুক্ত হয়ে যেভাবে মানুষের উন্নয়ন এবং কল্যাণ করা হয়েছে, এটা এক কথায় নজির সৃষ্টি করেছে, ইতিহাস তৈরি করেছে। টেটের মাধ্যমে যেভাবে পক্ষপাতহীনভাবে আইনিভাবে আজকে যে কেউ যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে নিয়োগপত্র পাচ্ছে, এটাও নতুন ইতিহাস তৈরি করেছে। আমাকে বিরোধী দলের অনেকেই বলেছেন বিভিন্ন সময়, এটা যে আপনারা করতে পারবেন, কারণ সব পার্টি নিজের ক্যাডার দেখে, স্বজন পোষণ করে, কিন্তু একমাত্র এই সরকার স্বাধীনতার পর একদম পূর্ণ নিরপেক্ষভাবে আজকে যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে, যাতে এই উচ্চ মেধার ছেলেমেয়েরা আজকে
রাজ্যটাকে উপরের দিকে তুলে নিয়ে যাবে, শিক্ষাক্ষেত্রের চরম উৎকর্ষ দেখাবে। শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, সড়ক যোগাযোগে বলুন, কৃষিক্ষেত্রে বলুন, পর্যটনে বলুন, বিদ্যুতে বলুন, খেলাধুলার ক্ষেত্রে বলুন। একটা নেশামুক্ত সমাজ গড়ার জন্য সরকার যেভাবে আদা জল খেয়ে লেগেছে এবং সেটা অনেকটাই কন্ট্রোল করতে সমর্থ হয়েছে, আরও সময় লাগবে, জনগণের সহায়তা দরকার। আমরা চাই সবাই মিলেমিশে একটা পরিবেশ হোক। আর রাজনীতিতে একটা প্রতিযোগিতা তো থাকতেই পারে, কিন্তু সেটা সুস্থ হতে হবে। আজকে কংগ্রেস সিপিএম কিসের উপর ভিত্তি করে এক হবে? যেই কংগ্রেস কর্মীরা দিনের পর দিন, যুগের পর যুগ অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, সম্পত্তি হারিয়েছে, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, আজকে তারা হাত মিলিয়েছে সিপিএমের সঙ্গে। এই সিপিএমও বলেছে জোট আমলে মনুতে গণহত্যা হয়েছে, নলুয়াতে গণহত্যা হয়েছে, বড় বড় শহীদ বেদি বানিয়েছে। আজকে কি উত্তর দেবে শহীদ পরিবারগুলোকে? হ্যাঁ, এটার একটা কারণ আছে পেছনে, কারণ দিল্লিতে যে দোস্তিটা হতো, এখানের নামে কুস্তি হলেও এই যে কংগ্রেসের কতিপয় নেতা, তারা কিন্তু একটা পার্সেন্টেজ উপঢৌকন পেতেন সিপিএমের কাছ থেকে, যে কোনো ক্ষেত্রেই হোক, চাকরি বাকরির ক্ষেত্রেই হোক, ঠিকাদারির ক্ষেত্রেই হোক। এই সুযোগটা তারা হাতছাড়া করতে চান না, কারণ 5 বছর এগুলো তারা পাননি, শিখিয়ে গেছেন। কাজে আবার নতুন করে চেষ্টা করছেন যাতে এই সুযোগগুলো নেওয়া যায়। সেই জন্য আর সিপিএমও চাইছে 25 বছরে এত সুন্দর মধুভাণ্ড পেয়েছিলাম, আজকে এটা থেকে বঞ্চিত হয়েছে, আমরা আবার যাতে সেই মধুভাণ্ড আবার লুটপাট করতে পারি, নারীর ইজ্জত নেই ছিনিয়ে নিয়ে খেলতে পারি, বেকার যুবকদের নেশায় ডুবিয়ে প্রতিবাদী না হওয়ার যে নীল নকশা তারা করেছিলেন সেগুলো ভেস্তে যেতে বসেছে। আর যেভাবে সর্বস্তরের মানুষকে আজকে উন্নয়নের যজ্ঞে টেনে আনা হয়েছে, এতে তারা শঙ্কিত যে আগামী দিন তাদের পায়ের নিচে জমি থাকবে না। আমার বিশ্বাস যে রাস্তায় চলছে, পশ্চিমবাংলার মতো কংগ্রেস সিপিএম শূন্য হয়ে যাবে। হ্যাঁ, কংগ্রেস সিপিএম এক হয়ে যে বিভিন্ন জায়গায় আগে এই নাম কি বলে অনেক সন্ত্রাস করেছে, অনেক কিছু করেছে, অনেক জায়গায় খুন খারাপি করেছে, তো এবারও কি তারা এভাবেই করে যাবে কিনা? গতকাল তো আমার এখানে খয়েরপুরে আমার একটা ছেলেকে একটু আগে অপারেশন হয়েছে, আমি এক্ষুনি খবর নেব, ডক্টর রেড্ডি অপারেশন করেছেন। এদের লাঠির মাথার মধ্যে আপনার লোহার গজালের মতো থাকে, ক্যামোফ্লেজ করা থাকে ফ্ল্যাগ দিয়ে, সুযোগ পেলেই এগুলো মাথায় ঢুকিয়ে দেয়। কালকে একটা ছেলেকে এইভাবে, আজকে ওর নাম হচ্ছে কি সূত্রধর, শান্তনু সূত্রধর, বোধ হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাঁচবে কিনা আমি জানি না, যদি আয়ু থাকে বাঁচবে। বিভৎস অবস্থা, আমরা রাত্র 3টা পর্যন্ত কেউ ঘুমাইনি। মানুষকে যদি না আটকাতাম, কালকে পবিত্র ঘরের বাড়ি ঘর থেকে শুরু করে আগুন জ্বালিয়ে সব ছাই করে দিত। 25 বছরের মৃত্যুর যন্ত্রণা, স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে কিন্তু আমরা কারো ঘরে আগুন লাগাইতে দিইনি, একটি খুন খারাপই হতে দেয়নি। এটার যোগ্য মূল্য তারা দেয়নি। ইলেকশনের আগে কোভিডের সময় খবর দেয়নি, বন্যা হলে ঝড় হলে মানুষের পাশে দাঁড়ায় না, নির্বাচনের আগে হঠাৎ করে এখন ভোট প্রত্যাশী হয়ে ঘুরলেই চলবে, মানুষ ওদের চিনে নিয়েছে। কাজে সেই দিক থেকে আমাদের কোনো সংশয় নেই। আমি আশা করি ত্রিপুরার জনগণ, গণতন্ত্র সচেতন জনগণ, তারা ঠিক সময় তাদের সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো ত্রিপুরা মাথাতে ত্রিপুরাটাকে 2টা ভাগ করতে চাচ্ছে, সেইটা সম্বন্ধে আপনি কিছু বলবেন কি স্যার? দাবি সাংবিধানিক, এটা হতে পারে, কিন্তু বাস্তব কিনা সেটাই বিবেচ্য বিষয়। ত্রিপুরার মতো একটা ছোট্ট জায়গা থেকে ভাগ করে কি হবে, রোজগার কি? এমনিতেও তো সমতলে মানুষ ট্যাক্স দেয়, ট্যাক্সের টাকা সরকারের ঘরে যায়, কিন্তু এসটি যারা, তারা তো ট্যাক্স দিতে হয় না। আর সেখানে সোর্স অফ ইনকাম কি? সবটাই সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের উপরে চলে। তা আরও উন্নত কি করে করা যায় তাদের জীবন মান, তাদের সুযোগ সুবিধা। কারণ জনজাতিদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, আমার স্ত্রীও একজন জনজাতি মহিলা, প্রচুর আত্মীয়তা জনতা। আমরা চাই না আমাদের যে মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে সেটা ধ্বংস হয়ে যায়। 80 জুনের কষ্ট যন্ত্রণা এখনও আমরা ভুলতে পারি, কাজে সেই দিন যাতে ফিরে না আসে, আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মধ্যে থেকে যাতে আগামী দিনে এক হয়ে চলতে পারি, এটাই আমরা কামনা করি। ওদের কাছেও বলি শুভবুদ্ধি নিয়ে আপনারা এগিয়ে আসুন। কেন্দ্র থেকেও বলা হয়েছে, কারণ এডিসি দেওয়ার পরে এই সাংবিধানিক অধিকার পেয়ে, এত টাকা পেয়ে, 1000 কোটি টাকা পেয়ে, কেন তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হলো না, সাংস্কৃতিক অবস্থার পরিবর্তন হলো না? অথচ এই 5 বছরে
5 জন জনজাতির মানুষ আজকে পদ্মশ্রী পেয়েছে। এটা কি প্রমাণ করে? সেখানেও আপনার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ সমান তালে চলছে। কাজে ওইটাই তো কাম্য। যদি সেখানে উন্নয়ন না হয়ে থাকে, তার জন্য দায়ী হচ্ছে ওই কতগুলো জনজাতি পার্টি যারা নির্বাচনের আগে একবার আলাদা রাজ্য, একবার ত্রিপুরা নেন, একবার গ্রেটার ত্রিপুরা নেন, এই সমস্ত দাবি তুলে সরল জনজাতিদের বিভ্রান্ত করে তাদের ভোট নিয়ে ক্ষমতা দখল করে তাদের কথা ভুলে যায়। এটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। উত্তর দেবার দায়িত্ব তাদের। ধন্যবাদ স্যার আপনাকে।